Hi, this is me, Imam Mahmoud Rifat, Mr. Universe 2024. মিস্টার ইউনিভার্স থেকে বাংলাদেশ 2024 সেকেন্ড রানার আপ হয়েছে। আমি আজকে যে শার্টটা পরে আছি এটা ওদেরই একটা প্রোডাক্ট। অভিজ্ঞতাটা পার্সোনালি বাজে ছিল, কারণ হচ্ছে আমি এটার সাথে অভ্যস্ত না। দর্শক স্বাগত জানাচ্ছি RTVতে। আমি মারজান ইভান। আজকে আমার সাথে এমন একজন আছেন যিনি মিস্টার ওয়ার্ল্ড 2024 এর সেকেন্ড রানার আপ হয়েছেন। বাংলাদেশের জন্য একটি সম্মান বয়ে নিয়ে এসেছেন ইমাম মাহমুদ রিফাত। কথা বলবো তার সাথে আর জানবো তার এই জার্নি সম্পর্কে। কেমন ছিল ওভারঅল জার্নি? ওয়েল অ্যাকচুয়ালি মিস্টার ইউনিভার্স 2024 এটা হচ্ছে আমাদের দেশের জন্য ফার্স্ট টাইম, কারণ আমাদের অন্য কম্পিটিশনগুলো ছিল, মিস্টার ইউনিভার্সটা ছিল না। সো এই জার্নিটা যখন আমি এটার জন্য নক পাইছি, মানে এটাতে আমি যাবো, মানে একটা সিলেক্টেড ব্যাপারটা আসে, তখনই একটু এক্সাইটেড ছিলাম, কারণ বাংলাদেশ একটা নিউ জার্নিতে যাচ্ছে ফার্স্ট টাইম, সেটা আমার মাধ্যমে। সো ডেফিনেটলি একটা এক্সাইটেডমেন্ট থাকবে। আর তার পরবর্তীতে যে রেজাল্টের ব্যাপারটা, এটা অ্যাকচুয়ালি আনএক্সপেক্টেড ছিল, কারণ হচ্ছে দিস দ্য ফার্স্ট টাইম বাংলাদেশে হচ্ছে ইন্টারন্যাশনাল কোনো পজিশন পেল। আমরা অনেক কম্পিটিশনে গিয়েছি, বাট কোনো পজিশন এখন পর্যন্ত আসেনি আনফর্চুনেটলি। বাট আই এম লাকি দ্যাটস যে আমি এটা বহন করতে পেরেছি। বাট এটা অ্যাকচুয়ালি আমার ক্রেডিট না, হোল বাংলাদেশের ক্রেডিট। সো ডেফিনেটলি জার্নিটা অনেক বেশি ক্রিটিক্যাল ছিল, কারণ ডেফিনেটলি আপনারা জানেন যে এই মুহূর্তে বা এর আগেও যে সিচুয়েশন ছিল বাংলাদেশের ওভারঅল, আর যেহেতু এটা ইন্ডিয়াতে হয়েছে, এই দুই দেশের মধ্যে সম্পর্ক বা বর্তমান যে পরিস্থিতি, সব কিছু নিয়ে আমার জার্নিটা খুবই হার্ড ছিল। বাট ভালোবাসাটা বা ভালো লাগাটা অনেক বেশি ছিল, কারণ হচ্ছে একটা পজিশন বা একটা অ্যাচিভমেন্ট বলবো, বাংলাদেশের অ্যাচিভমেন্ট। আমি একটা বলছি, এটা আমার অ্যাচিভমেন্ট না। শুরুতে একটু শুনবো যে সুযোগ পাওয়াটা কিভাবে হয়েছে, এই রকম একটা প্রতিযোগিতায় অংশ নিতে আপনার কি করতে হয়েছে? ওয়েল অ্যাকচুয়ালি ফার্স্ট অফ অল আমি বলতে চাই যে আমার ইন্টারন্যাশনাল যে জার্নিটা দেশের বাইরে, এটা শুরু হয় ইউএসের একটা ব্র্যান্ড স্কাই ফরেস্ট, এটার মাধ্যমে। আমি আজকে যে শার্টটা পরে আসছি এটা ওদেরই একটা প্রোডাক্ট। এটা লঞ্চ হবে ইউএসএতে। সো এটার পরবর্তীতে অ্যাকচুয়ালি আমার ইন্টারন্যাশনাল কাজগুলো আসে। আমি তারপরে মুম্বাই ফ্যাশন উইক করি। মুম্বাই ফ্যাশন উইক দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট প্রমিনেন্ট ফ্যাশন উইক ইন দ্য ওয়ার্ল্ড। সো আমাদের দেশ থেকে মোস্ট প্রবলি 2-3 জন ছাড়া এখন পর্যন্ত কেউ যায়নি। সো এটা আমার কমপ্লিট করার পর আমি ফ্যাশন ওভার সিজন 5-এর শো স্টপার ছিলাম। সো এগুলো কমপ্লিট করার মধ্যেই হচ্ছে আমার মিস্টার ইউনিভার্সিটি এটার আমি ইনভাইটেশনটা পাই। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। তো এটা আমি টোটালি আমার পার্সোনালিভাবে অ্যাপ্লাই করি। তো প্রথম যে সেগমেন্টগুলো ছিল টোটালি অনলাইন ভিত্তিক ছিল, কারণ হচ্ছে একটা দেশে যেহেতু হোস্ট করছি ইন্ডিয়া, সবার তো গিয়ে হচ্ছে ফার্স্ট অডিশনটা দেওয়া পসিবল না। এটা তো অ্যাকচুয়ালি বিভিন্ন এলাকা ভিত্তিক হয়, লাইক হচ্ছে কান্ট্রি বা স্টেট ভিত্তিক। সেই দিক থেকে হচ্ছে বাংলাদেশে মানে যেই কান্ট্রিগুলো ছিল, লাইক আমি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছি। আমার অনলাইনে হচ্ছে আমাদের প্রথম 3টা ইন্টারভিউ ছিল, আর ওরা মোস্টলি ছিল আপনার ফটোজেনিক কতটুকু, মানে একটা মডেল কতটুকু পলিশ পিকচারের জন্য, এটা ওরা ফোকাস করে ফার্স্ট অডিশনগুলো কমপ্লিট করেছে। আর তারপরে যে জার্নিটা, এটা হচ্ছে 20 to 25 আগস্ট ছিল, টোটাল 5 days ছিল। এখানে শুধুমাত্র পিকচার না, এখানে রানওয়ে থেকে শুরু করে ফটোশ্যুট, ডান্স, ম্যানারিজম, ইভেন ওভারঅল মানে সব কিছুর উপরে মার্কিং করে তারা টপ 20 কান্ট্রি থেকে টপ 3 করেছে। তার মধ্যে সেকেন্ড রানার হচ্ছে আমাদের বাংলাদেশ। প্রতিযোগিতাটা আসলে টোটাল কয়দিন ছিল? 5 দিন ছিল। 5 দিনে আপনার কি কি স্টেপ পার করতে হয়েছে? স্টেপগুলোর মধ্যে যেগুলো ছিল, প্রথম হচ্ছে আমাদের ফটোশ্যুটের রাউন্ড ছিল, 3 থেকে 4টা ছিল, তো ওই অনুযায়ী তারা মার্কিং করেছে। দেন ক্লোজড ইন্টারভিউ ছিল, যেটা হচ্ছে আপনার টোটালি ট্যালেন্ট রিলেটেড কোয়েশ্চেন সামথিং। দেন যেহেতু দেশকে রিপ্রেজেন্ট করছি, ডেফিনেটলি দেশকে রিপ্রেজেন্ট করার মতো একটা ক্যাপাসিটি থাকতে হবে, এই দিকটা ছিল। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম রানওয়ে ছিল আমাদের 3টা সেগমেন্ট। দেন হচ্ছে ইন্টারন্যাশনাল কস্টিউম আমাদেরকে রিপ্রেজেন্ট করতে হয়েছে। ইভেন যেহেতু ইন্টারন্যাশনাল একটা কম্পিটিশন, ইউনোদার্স এখানে একটা সুইমিং কস্টিউমের একটা ব্যাপার থাকে। সো ওভারঅল অনেক কিছুই ছিল, স্টেপ বাই স্টেপ আমাদেরকে এটা কমপ্লিট করতে হয়েছে। ইন্টারন্যাশনাল কস্টিউম 2টা ছিল, একটা ছিল হচ্ছে সুইমিং কস্টিউম, আর একটা ছিল হচ্ছে ওরা একটা হাই ফ্যাশন রিলেটেড একটা কস্টিউম আমাদেরকে প্রোভাইড করে। সো 2টাই করতে হয়েছে, কারণ আমি যখন একটা কম্পিটিশনে যাবো ডেফিনেটলি তাদের রুলস রেগুলেশন আমাকে মানতে হবে, আদারওয়াইজ আমি ওখানে কোয়ালিফাই হব না, এটাই তো রুল। সো এই অনুযায়ী আমাকে এটা কমপ্লিট করতে হয়েছে। আচ্ছা, সুইমিং কস্টিউম পরার এর আগে অভিজ্ঞতা হয়েছিল কিনা, বা বাংলাদেশে তো এরকম আসলে কোনো প্রোগ্রাম বা এরকম প্রতিযোগিতা হয় না সুইমিং কস্টিউম পরার, এই অভিজ্ঞতাটার কথা বলবেন? এটা অভিজ্ঞতাটা
পার্সোনালি বাজে ছিল, কারণ হচ্ছে আমি এটার সাথে অভ্যস্ত না। আর যখন সেমি কস্টিউমটা হয় ডেফিনেটলি কাজ করতে হবে, প্রফেশনালি কাজ করেছি, ওয়ার্ক করেছি, এভরিথিং ইজ ওকে, বাট আমি পার্সোনালি এটা এনজয় করিনি। কারণ হচ্ছে আমি অ্যাকচুয়ালি এটার সাথে, আর আমার মনে হয় আমার পার্সোনালিটি এটার সাথে অ্যাটাচড না যে আমি এটা এনজয় করবো পাবলিকলি, বিকজ অফ হচ্ছে আমরা বাংলাদেশি, আর নট ওভারঅল বাংলাদেশি, দিস ইজ মাই পার্সোনালিটি। সো আমার মনে হচ্ছে যে অ্যাজ এ প্রফেশন আমি এটা এনজয় করে কাজ করব, যতটুকু অ্যাচিভ তাদেরকে দেওয়া উচিত আমি কাজটা করেছি, বাট পার্সোনালি ইটস ওকে ফর জাস্ট ফর কম্পিটিশন, নট লাইক ফর মাই পার্সোনাল লাইফ অর মাই পার্সোনাল ক্যারিয়ার। আচ্ছা, মডেলিং করতে তো এরকম কস্টিউম পরে অনেক ফটোশুটও করতে হয় বা এরকম এই কারণে আপনার কি এরকম অভিজ্ঞতা কোনো সময় ছিল না? হ্যাঁ, মডেল মিনস হচ্ছে একটা হ্যাঙ্গার, ড্রিম হ্যাঙ্গার। সো হ্যাঙ্গার মিনস হচ্ছে আপনাকে আপনি যদি কাজ করেন সেটা যে কোনো প্রোডাক্ট হোক না কেন আপনাকে এটা ক্যারি করতে হবে। বাট ফার্স্ট যে কোশ্চেনটা আসে যে আমি ক্যারি করবো কিনা, কারণ আই এম ফ্রিডম। সো আমি যদি চাই আপনার ব্র্যান্ডের সাথে আমি কাজ করব, আমি যখন এগ্রি হব তখন আপনি আমাকে প্রোডাক্টটা দিতে পারেন। আমি যদি এগ্রি না হই তাহলে তো পসিবল না। সো আমার মনে হয় যে এই ধরনের ফটোশ্যুট এটা ডিপেন্ড করবে আমার উপর যে আমি সামনে কাজ করবো কি করবো না। আচ্ছা, সামনে যদি আবার এরকম কেউ অফার দেয় সুইম কস্টিউম বা এমনও থাকে, কিন্তু আমরা এগুলোকে বলি যে আরো ভালগার শ্যুটও হয়, এর চাইতে অনেক সময় কস্টিউমই থাকে না, এরকম শ্যুট আপনি করবেন কি? এটা অ্যাকচুয়ালি সিচুয়েশনের উপর ডিপেন্ড করবে যে করবো কি করবো না। বাট হাই ফ্যাশন রিলেটেড যেটা হয় লাইক ভেরি বোল্ড, সেটা ফিমেল আর মেল বোথ যেটাই হয়ে থাকে, এটার জন্য ডেফিনেটলি ইন্টারেস্টেড, বিকজ অফ অ্যাজ এ মডেল আই থিঙ্ক ইটস এ পার্ট অফ আওয়ার জব। বাট অ্যাকচুয়ালি এটা ডিপেন্ড করছে সিচুয়েশনের উপরে। আপনি লুঙ্গি পরেছেন, মনে হয় দেশীয় কোনো কালচারাল অ্যাটাচ ছিল, ওটা সম্পর্কে একটু বলবেন। এটা অনেক বেশি ইন্টারেস্টিং ছিল যতগুলো সেগমেন্ট ছিল, কারণ হচ্ছে সবাই তাদের দেশকে রিপ্রেজেন্ট করেছে। সেক্ষেত্রে দেখা গিয়েছে যে সবাই অনেক বড় বড় বিগ কস্টিউমগুলো ক্যারি করতে হয়েছে, খুব হ্যাসেল ছিল। বাট আমি লাকিলি আমার দেশের যে কস্টিউমটা, ন্যাশনাল কস্টিউমটা লুঙ্গি, যেটা আমি একটা র্যাপিং করে নিতে পারি। সো এইটা একটা ব্যাপার ছিল। সো লুঙ্গিটা আমাদের মারিয়া আপু হচ্ছে একটা হ্যান্ড প্রিন্ট ডিজাইন করে, সে করেছে। এটা টোটালটা আপনার বাংলাদেশে একটা ওভারঅল একটা ওভারভিউ ছিল, যেখানে আপনি মেট্রো রেল থেকে শুরু করে পদ্মা সেতু থেকে শুরু করে মানে ঢাকার যেভাবে টাচ পাবেন, অ্যাট দ্য সেম টাইম গ্রামের যে একটা ছোঁয়া আছে, হোল বাংলাদেশটাকে আপনি ওই লুঙ্গিটার মধ্যে দেখতে পাবেন। আর উপরের যে টপ বাটনটা ছিল, এটা ছিল একটা ফতুয়া গামছার। এটা আমি ইন্সপায়ার্ড বাই আমাদের লিজেন্ডারি ডিজাইনার এবং আমাদের ইন্টারন্যাশনাল মডেল বিবি রাসেল ম্যাম। সো আপুর কাছ থেকে ইন্সপায়ার্ড, আই থিঙ্ক শি ইজ দ্য ওয়ান অফ দ্য ফর বাংলাদেশ। সো ওভারঅল এটা অনেক ভালো ছিল, আর সবাই তখন আস্ক করছিল এই ডিটেলস অ্যাবাউট মাই কস্টিউম আর সামথিং। সো তখন আমার একটু সৌভাগ্য হয়েছে যে আমি প্রপারলিভাবে আমার দেশ সম্পর্কে বলতে পেরেছি। সো থ্যাংক ইউ সো মাচ RTVকে আমাকে স্বাগতম জানানোর জন্য, এবং আপনাদের অ্যাপ্রিসিয়েট থেকে শুরু করে আপনাদের এই যে ওয়েলকামটা, অনেক অনেক ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। আশা করি আপনাদেরকে অলওয়েজ পাশে পাবো।